আপনার জরিমানা দিব না। আপনারা পরিশোধ করবেন আচ্ছা, আপনার কোনো ব্যাপার সেটা জরিমানা দেবেন না। সব বন্ধ করেন, সব দোকান বন্ধ করেন। সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ ফরম। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। দেখুন, যদি সরাসরি বলতে হয় তাহলে দোষটা যাবে দুর্নীতিগ্রস্ত ক্ষমতাসীন দল ও সরকারের অনিচ্ছা। সোয়াবিন তেল 1 কেজি তেল 200 টাকা 250 টাকা, 1 কেজি তরকারি 80 টাকা 90 টাকা 100 টাকা। আমগো মতো মানুষে কিনা খাওয়ানোর উপযুক্ত। কষ্ট হয় স্যার, ভালো মন্দ মন চায় মাছ মাংস আমাদের মন চায়। রমজান মাস পবিত্রতা, আত্মশুদ্ধি ও সংযমের মাস। এই মাসের একদিকে যেমন উৎসবের আমেজ, আর অন্যদিকে হাহাকার। আর এর ঠিক মাঝখানে আছে আরেক দল, যারা না কইতে পারে না সইতে পারে। তারা নিজেদেরকে মধ্যবিত্ত বলে দাবি তো করে, কিন্তু এদের জীবনযাপন নিম্নবিত্তর চাইতেও খুব খারাপ অবস্থা। আমাদের দেশে রমজান মাস মানেই বাজারে আগুন। এটা নিউজে যেমন সরব থাকে, বাজারে গেলে ওই আগুনের তাপ টের পাওয়া যায়। বাজারে পণ্যের দাম বাড়া খুবই স্বাভাবিক ব্যাপার, যদি চাহিদার তুলনায় সরবরাহ কম থাকে। এছাড়া উৎপাদন খরচ বৃদ্ধি পেলেও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ে, অথবা যদি ভ্যাট, ট্যাক্স বা আমদানি খরচ বৃদ্ধি পায় তবুও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে। এছাড়া যে কারণে পণ্যের দাম বাড়তে পারে সেটা হচ্ছে যদি কোনো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়, যে প্রাকৃতিক দুর্যোগের কারণে ন্যাশনাল পর্যায়ে পণ্যের উৎপাদনের ঘাটতি দেখা দেয়। বাংলাদেশ এরকম কোনো বন্যা বা খরা তো হয়নি যে ন্যাশনাল পর্যায়ে উৎপাদনের ঘাটতি দেখা দিয়েছে, যার কারণে রমজানের ঠিক আগে বা রমজানের সময় এসে হুট করে নিত্য পণ্যের দাম বেড়ে গিয়ে। তাহলে কি থাকতে পারে? বাকি 3টা কারণের মধ্যে থেকে দ্রব্যমূল্য বৃদ্ধির অন্যতম একটা কারণ হচ্ছে ভ্যাট, ট্যাক্স ও আমদানি সংক্রান্ত খরচ বৃদ্ধি। কিন্তু আমাদের দেশে ট্রেডিশনালি প্রতিবারই রমজানের জন্য দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি না পায়, সেই জন্য আমদানি নির্ভর পণ্যগুলোর উপরে 2/3 বা কোনো কোনো ক্ষেত্রে পুরো ভ্যাট ট্যাক্সই মওকুফ করে দেওয়া হয়। ইভেন এইবার 2026 সালে যারা নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি করবে তাদের ইনকাম ট্যাক্সের উপরও 50% পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। তাহলে আমরা এটা নিশ্চিত হতে পারি যে ভ্যাট, ট্যাক্স বা আমদানি সংক্রান্ত কোনো জটিলতার কারণে আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি। এছাড়া আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে পারে উৎপাদন খরচ বৃদ্ধির ফলে। দেখুন, উৎপাদন খরচে বৃদ্ধির ফলে দাম বাড়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের, এটা ঠিক। তবে উৎপাদন খরচ বৃদ্ধির ফলে এত সহজে বা হুট করে রমজানের আগেই দাম বেড়ে যাবে এবং রমজানের পরে আবার দাম কমে যাবে, এরকমটা কখনো হয় না। উৎপাদন খরচ বৃদ্ধির ফলে যেভাবে দামটা বাড়ে সেটা একটা নির্দিষ্ট সময় এবং একটা নির্দিষ্ট পিরিয়ড এবং ধাপে ধাপে এটা খুচরা বাজারে প্রভাব পড়ে। তাহলে এটা খুব সহজে আমরা ধরে নিতে পারি যে উৎপাদন খরচ বৃদ্ধির সাথে রমজানের পণ্যের দাম বাড়ার কোনো সম্পর্ক নাই। তাহলে বাকি থাকে একমাত্র সাপ্লাই এবং ডিমান্ডের ব্যাপারটা, অর্থাৎ আমাদের চাহিদা অনুযায়ী যোগান আছে কিনা বা আমাদের চাহিদা অনুযায়ী পণ্যের সরবরাহ আছে কিনা। বাজারে যে জিনিসের চাহিদা আছে কিন্তু সেই অনুযায়ী সরবরাহ নাই, এরকম যে কোনো পণ্যের দাম বাড়ে। কিন্তু আপনি এই নিউজগুলো দেখুন, সরবরাহ পর্যাপ্ত তবু চড়া রমজানের বাজার, পর্যাপ্তের চেয়ে বেশি আমদানির নির্দেশ। এই নিউজগুলো যদি আপনি ভালো করে পড়েন তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন যে বাজারের চাহিদা অনুযায়ী সরবরাহ পর্যাপ্ত আছে। এছাড়াও কিছু কিছু ব্যাপারে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ, যেমন চাল, আলু, সবজি, মাছ, মাংস এবং ডিম। এই ক্ষেত্রে বাংলাদেশে কারো উপর ডিপেন্ড হতে হয় না, এগুলো সারা বছরই বাংলাদেশে প্রয়োজনীয় পরিমাণ সরবরাহ থাকে। যেসব কারণে মূলত দ্রব্যমূল্যের দাম বাড়তে পারে সেই সব কারণের কোনোটাই আমাদের দেশের জন্য প্রযোজ্য নয়। কিন্তু এখানেই প্রশ্নটা হচ্ছে দামটা তাহলে বাড়ছে কেন? এই 4টি কারণের মধ্যে কোনোটি যদি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার আসল কারণ না হয় তাহলে মূল সমস্যাটা কোথায়? দেখুন, যদি সরাসরি বলতে হয় তাহলে দোষটা যাবে দুর্নীতিগ্রস্ত ক্ষমতাসীন দল ও সরকারের অনিচ্ছা। এখানে মাঝখানে একটা জিনিস বাদ পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে সিন্ডিকেট। দেখুন, মূলত বাজারে সিন্ডিকেটের জন্যই আপনার বেশি দামে পণ্য কিনতে হচ্ছে। ব্যাপারটা এরকম নয় যে আপনি যে দামে পণ্য কিনছেন ঠিক সেই হারেই উৎপাদক সঠিক মূল্যটা পাচ্ছে। উৎপাদক বা কৃষক কিছুদিন আগেও যে মূল্যটা পেয়েছে সে এখনো সেই মূল্যটাই পাচ্ছে, কিন্তু মাঝখানে কয়েকজন হ্যান্ডেলারের কারণে এই দামটা বেড়ে যাচ্ছে। আপনি যদি পাইকারি বাজারে খেয়াল করেন, পাইকারি বাজারে ক্রয়ের ক্ষেত্রে পণ্যের তেমন কোনো দাম বাড়েনি, কিন্তু আপনি যদি খুচরা বাজারে যান, খুচরা বাজারের দাম দেখবেন হুড় করে বাড়ছে বা খুব বাড়তি মুখেই আছে। এর কারণে হচ্ছে বাজারে সিন্ডিকেট। বাজারে প্রয়োজনের তুলনায় যথেষ্ট সরবরাহ থাকলেও সিন্ডিকেট একটি নির্দিষ্ট দামের কমে পণ্য বিক্রি করছে না, যার ফলে সাধারণ মানুষের এই বেশি দাম দিয়েই পণ্য কিনতে হচ্ছে। এতে শুধু সাধারণ মানুষেরই ক্ষতিগ্রস্ত হচ্ছে, এছাড়া কারোর কোনো লাভ হচ্ছে না, শুধুমাত্র এই সিন্ডিকেট ছাড়া। সরাসরি দোষটা দুর্নীতিগ্রস্ত সরকার বা সরকারের অনিচ্ছার দিকে কেন যাচ্ছে? কারণ এই সিন্ডিকেট চাইলেই সরকার খুব সহজে ভেঙে দিতে পারে।
আপনি এই ভিডিওটা একটু খেয়াল করুন। আমরা জরিমানা দিব না। আপনারা সেই পরিশোধ করবেন আশা, আপনারা কোনো ব্যাপার সেটা জরিমানা করবেন না। সব বন্ধ করেন, সব দোকান বন্ধ করেন। আপনারা কি এখানে না, আমি কোনো কথা শুনবো না, আমি কোনো কথা শুনবো না আপনার, আমি কোনো কথা শুনবো না। আপনারা এখানে ভোক্তা অধিদপ্তর চাইছে যে বাজারে এই সিন্ডিকেটটা ভেঙে যাক, কিন্তু আপনি যদি বাজারের সভাপতির কথা শুনেন তাহলে সে বলছে আমি আগের সভাপতির মতো না। আগের সভাপতি নাই, কিন্তু এবার আমি সভাপতি, এটাই মনে রাখবেন, মনে রাখবেন। তার মানে এই সভাপতির পিছনে অবশ্যই সরকারের কোনো উচ্চপদস্থ কর্মকর্তার অথবা ক্ষমতাসীন দলের কারো হাত আছে। অর্থাৎ এখানে আমাদের সরকারের এই সঠিক ইচ্ছা নাই বা আমাদের এই ক্ষমতাসীন দলের এই ইচ্ছা নাই যে যেন সাধারণ মানুষ এই ভোগান্তি থেকে বের। বিএনপি চাইছে না সাধারণ মানুষের এই উপকারটা হোক, কারণ তারা মাত্র নতুন ক্ষমতায় এসেছে, তারা ক্ষমতায় এসে এই মানুষগুলোর সাথে ঝামেলায় জড়াতে চাচ্ছে না। সাধারণ মানুষের আর কি, সাধারণ মানুষ আপনার যখন আবার 5 বছর পর নির্বাচনের সময় আসবে তাদেরকে এক সুন্দর সুন্দর স্বপ্ন দেখিয়ে আপনি আবার ভোট নিয়ে নেবেন, কিন্তু নির্বাচনে জিতে ক্ষমতা হাতে পেতেই আপনার সবকিছু চেঞ্জ হয়ে যাবে। যদি জনগণ হ্যাঁ বলে তাহলে সেই পার্লামেন্ট, সেই নির্বাচিত সংসদের প্রত্যেকটা সংসদ সদস্য আইনানুগভাবে ম্যান্ডেট প্রাপ্ত হবে এই সনদ বাস্তবায়নের জন্য, তারা বাধ্য থাকবে সেই সনদ বাস্তবায়নের জন্য। এটা সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ ফর্ম। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। সাধারণ জনগণকে নির্বাচনের আগে ফ্যামিলি কার্ড ও বেকার ভাতার লোভ দেখিয়ে ভোট নিয়ে নেবেন, অথচ সাধারণ জনগণের জন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করবে না, যেন তারা শান্তিতে বসবাস করতে পারে। আপনাদের কাছ থেকে আশা করব আপনারা যেন জনগণের সরকার হয়ে উঠতে পারেন। এই ধরনের কোনো ঘটনা যেন আমাদের দেখতে না হয়, বাজারে যেন কোনো সিন্ডিকেট দেখতে না হয়, দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণ থাকে, সাধারণ মানুষ যেন কর্ম পায় এবং সাধারণ মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, এটাই থাকবে আপনাদের কাছে চাওয়া। এছাড়াও আমরা ব্যক্তিগত পর্যায় থেকে নিম্নআয়ের মানুষদের পাশে দাঁড়াতে পারি। আমরা যদি নিম্নআয়ের মানুষকে সরাসরি দান করি সেটা তো একটা উপকার হবে, কিন্তু মাঝখানে মার খেয়ে যাবে মধ্যবিত্ত ফ্যামিলি। আপনারা যারা সারা মাসের বাজার একসাথে করার ক্ষমতা রাখেন, আপনারা যদি নিম্নআয়ের মানুষদের কথা চিন্তা করে সারা মাসের বাজার একসাথে না করে প্রয়োজন অনুযায়ী সপ্তাহে 2 দিন বাজার করেন, তাহলে মধ্যবিত্ত ফ্যামিলিগুলো একটু স্বস্তি পেতে পারে। আপনারা যদি এইভাবে বাজার করেন তাহলে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের ডিমান্ড কিছুটা কম থাকবে, যার ফলে সিন্ডিকেট চাইলেও খুব বেশি দামে পণ্য বিক্রি করতে পারবে না। ফলে মধ্যবিত্ত ফ্যামিলিগুলো এবং নিম্নআয়ের মানুষগুলো কিছুটা স্বস্তি পাবে। তাই শুধু সরকার নয়, আমাদের ব্যক্তিগত সচেতনতা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে একটি কার্যকর ভূমিকা রাখতে পারে। আশা করি আমি কি বলতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।